কাঠগড়ায় দাঁড়িয়ে উসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদ। পুলিশের কড়া পাহারায় তাকে যখন আনা হয়, তার চোখে মুখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। রিমান্ডের রিপোর্ট পেশ করার সময় হঠাৎ আদালত কক্ষের নিস্তব্ধতা ভেঙে ফয়সাল চিৎকার করে বলে উঠল, হুজুর, আমি আর পাপের বোঝা বইতে পারছি না। ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে সে বলল, সে এতদিন জীবন্যাসের ভয়ে চুপ ছিল, কিন্তু এখন সে সত্য বলে নিজের বিবেককে হালকা করতে চায়। আদালত কক্ষের উকিল, সাংবাদিক এবং সাধারণ মানুষ সবাই তখন স্তম্ভিত। ফয়সাল জানাল, সে কেবল একজন ভাড়াটে খুনি, কিন্তু এই খুনের পেছনে রয়েছে এমন এক দানবীয় শক্তি যার নাম মিলে পুরো দেশ কেঁপে উঠবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সমসাময়িক ঘটনার উপর যে সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজ আপনারা সচরাচর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, সেই সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজের বিশ্লেষণ ভিত্তিক আলোচনা নিয়ে আমি আজমল আবারও হাজির হয়েছি। তো দর্শক, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে পুরো ভিডিওটি দেখে আসি। শুরু হলো এক ঐতিহাসিক জবানবন্দির সূচনা। গোপনীয়তা নাকি ঝড়ের পূর্বাভাস? জবানবন্দি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ঢল নামল। সবার মুখে একটাই প্রশ্ন, কে সেই মাস্টারমাইন্ড? ম্যাজিস্ট্রেট অত্যন্ত কৌশলী ভঙ্গিতে জানালেন, তদন্তের স্বার্থে নামটি এখনই জনসমক্ষে আনা সম্ভব নয়। তবে তিনি ইঙ্গিত দিলেন, এই ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী এবং এই হত্যাকাণ্ডের সাথে গভীর রাজনৈতিক স্বার্থ জড়িত। পুলিশের আইজি এবং ডিবি প্রধানের সাথে ম্যাজিস্ট্রেটের জরুরি বৈঠক প্রমাণ করে যে নাম প্রকাশ না করলেও পর্দার আড়ালে গ্রেফতারি পরোয়ানা তৈরির কাজ চলছে। সাংবাদিকরা যখন পুলিশের ওপর চাপ সৃষ্টি করছিল, তখন একজন উচ্চপদস্থ কর্মকর্তা শুধু এটুকুই বললেন, অপেক্ষা করুন। যখন নাম আসবে তখন পুরো জাতি স্তম্ভিত হয়ে যাবে। এই গোপনীয়তা আসলে বড় কোনো ঝড়ের আগে নিস্তব্ধতা মাত্র। 4. কেন মির্জা আব্বাসী প্রধান সন্দেহভাজন? স্ক্রিপ্ট: ওসমান হাদি হত্যার পর থেকেই একটি নাম মানুষের মুখে মুখে ফিরছিল, মির্জা আব্বাস। কিন্তু কেন? এর পেছনে রয়েছে অকাট্য কিছু যুক্তি। ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক অকুতোভয় নেতা, যার জনপ্রিয়তা ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের দীর্ঘদিনের একাধিপত্যকে হুমকির মুখে ফেলেছিল। সাধারণ মানুষের ভালোবাসা আর তরুণ প্রজন্মের সমর্থন হাদিকে অজেয় করে তুলেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মির্জা আব্বাস জানতেন, হাদি বেঁচে থাকলে তার সংসদ সদস্য হওয়ার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে। হাদি হত্যার ঠিক পরেই মির্জা আব্বাসের সেই আসনে জয়ী হওয়া এবং খুনি গ্রেফতারের পর তার তড়িঘড়ি বিদেশ ভ্রমণ, সবগুলো ডট জুড়লে সন্দেহের তীর একজনের দিকেই যায়। এখন প্রশ্ন হল, ফয়সালের জবানবন্দি কি এই সন্দেহকেই সিলমোহর দিল? খুনের পরিকল্পনাটি ছিল এক দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট। ফয়সাল জানিয়েছে, মির্জা আব্বাস সরাসরি তার সাথে কথা বলেননি। মাঝখানে দালালি করেছিলেন যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি। বাপ্পিকে তোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল, যাতে কোনোভাবে মূল মাস্টারমাইন্ডের নাম সামনে না আসে। বাপ্পির সাথে ৫০ লাখ টাকার একটি চুক্তি হয়েছিল, যার মধ্যে ১০ লাখ টাকা ফয়সালকে অগ্রিম দেওয়া হয়েছিল। বাকি টাকা খুনের পর দেওয়ার কথা ছিল। ফয়সাল আজ আদালতে সেই সব জায়গার নাম বলেছে যেখানে এই লেনদেন হয়েছিল। সে বলেছে, আমাকে বলা হয়েছিল হাদিকে শেষ করতে পারলেই কেল্লাফতে। টাকার জন্য একজন ভাড়াটে খুনি কিভাবে একজন বীরের বুকে গুলি চালাতে পারে, সেই বর্ণনা শুনে আদালতের পরিবেশ ভারী হয়ে উঠেছিল। এই পুরো ঘটনায় এখন সবচেয়ে বড় চাপের মুখে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বরাবরই বলে এসেছেন, দলের ভাবমূর্তি নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মির্জা আব্বাসের মতো একজন হেভিওয়েট নেতার বিরুদ্ধে যখন খুনের অভিযোগ উঠেছে, তখন তারেক রহমানের সিদ্ধান্তই বলে দিবে বিএনপি আসলে কোনো পথে হাঁটছে। তিনি কি খুনিকে রক্ষা করবেন, নাকি হাদির রক্তের প্রতি সম্মান দেখিয়ে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবেন? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি তারেক রহমানের জন্য এক অগ্নিপরীক্ষা। যদি তিনি কঠোর ব্যবস্থা না নেন, তবে তরুণ প্রজন্ম এবং জুলাই বিপ্লবের কর্মীরা বিএনপির ওপর আস্থা হারাবে। পুরো দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারেক রহমান কি পারবেন ন্যায়ের পথে অটল থাকতে? খুনি ফয়সাল গ্রেফতার হওয়ার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে মির্জা আব্বাস কেন সিঙ্গাপুরে চলে গেলেন, তার পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি একটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। কিন্তু সময়টা লক্ষ্য করুন, যখন খুনি রিমান্ডে একের পর এক তথ্য দিচ্ছে, ঠিক তখনই এই যাত্রা কি নিছক কাকতালীয়? গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, ফয়সাল যে তার নাম বলে দিবে সেটি তিনি আগেভাগেই আঁচ করতে পেরেছিলেন। সিঙ্গাপুরে গিয়ে
তিনি আসলে আইনের হাত থেকে বাঁচার জন্য রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছেন কিনা তা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখছে, চোরের মনন পুলিশ পুলিশ। যদি তিনি নির্দোষী হতেন তবে এই সংকটময় মুহূর্তে দেশ না ছেড়ে বিচারের মুখোমুখি হওয়াটাই কি বীরত্বের পরিচয় ছিল না? 12ই ডিসেম্বর 2025। শীতের সেই সকালে কুয়াশা ভেদ করে হাদি যখন তার মোটরসাইকেলে করে বের হচ্ছিলেন তখন তিনি জানতেন না যমদূত তার পাশেই ঘুরছে। ফয়সাল এবং তার এক সহযোগী আগে থেকেই হাদির বাসার সামনে ওত পেতেছিল। হাদি নির্জন রাস্তায় পৌঁছাতেই ফয়সাল খুব কাছ থেকে হাদির বুক লক্ষ্য করে পরপর 3টি গুলি চালায়। হাদি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 18ই ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির শেষ নিঃশ্বাস ত্যাগের খবরটি পুরো বাংলাদেশকে কাঁদিয়েছিল। ফয়সাল আজ আদালতে বলেছে, খুনের পর সে যখন মির্জা আব্বাসের ঘনিষ্ঠদের সাথে যোগাযোগ করে তখন তাকে বলা হয়েছিল কাজ সফল হয়েছে, এখন গা ঢাকা দাও। পুলিশের উচ্চ পর্যায় থেকে আজ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অপরাধী 7 সমুদ্র 13 নদীর ওপারে গেলেও রেহাই নেই। ফয়সালের জবানবন্দির ভিত্তিতে যদি মির্জা আব্বাসকে মূল মাস্টার মাইন্ড হিসেবে তালিকাভুক্ত করা হয় তবে অবিলম্বে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে। এর ফলে তিনি বিশ্বের যে কোনো দেশে গেলেই গ্রেফতার হতে পারেন। সিঙ্গাপুর সরকারের সাথেও বাংলাদেশ পুলিশের যোগাযোগ শুরু হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা বলছেন তারা যথেষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন এবং কোনো রাজনৈতিক চাপ তাদের দমাতে পারবে না। হাদি হত্যার বিচার নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশের মাটি থেকে অভিযুক্তকে বন্দী করে এনে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হবে। এমনই দাবি এখন দেশের সাধারণ মানুষের। কি ছিল সেই জবানবন্দিতে ফয়সালের বক্তব্যের গুরুত্ব বুঝে ম্যাজিস্ট্রেট তাকে প্রকাশ্যে কথা বলতে বারণ করলেন। কারণ নামগুলো জানাজানি হলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। কড়া নিরাপত্তায় ফয়সালকে নিয়ে যাওয়া হল ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত খাস কামরায়। দীর্ঘ ৪৫ মিনিট। এই ৪৫ মিনিটে ফয়সাল উগরে দিল গত কয়েক মাসের সব পরিকল্পনা। সে জানাল কিভাবে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে খুনের পর তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, কিভাবে তাকে মোটা অঙ্কের টাকা আর ক্ষমতার লোভ দেখানো হয়েছিল। সেই বদ্ধ ঘরে ম্যাজিস্ট্রেটের কলম যখন ফয়সালের প্রতিটি শব্দ রেকর্ড করছিল তখন বোঝা যাচ্ছিল বাংলাদেশের রাজনীতির এক কালো অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে। চেম্বার থেকে বের হওয়ার পর ম্যাজিস্ট্রেটের গম্ভীর মুখছবি বলে দিচ্ছিল ভেতরে আসা তথ্যগুলো সাধারণ কোনো অপরাধের নয়, বরং এক বিশাল ষড়যন্ত্রের। ওসমান হাদি কেবল একজন তরুণ ছিলেন না, তিনি ছিলেন হাজারো ছাত্র জনতার প্রাণের স্পন্দন এবং জুলাই বিপ্লবের রক্তভেজা বীর। তার হত্যার মানে হল একটি নতুন বাংলাদেশের স্বপ্নকে গলা টিপে হত্যা করা। অভিযোগ উঠেছে পুরাতন রাজনীতির নোংরা ক্ষমতার স্বাদ পেতে এক প্রভাবশালী নেতা এই তরুণ মেধাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফয়সাল তার স্বীকারোক্তিতে বলেছে তাকে বলা হয়েছিল হাদিকে সরালে বড় ভাই খুশি হবেন এবং তার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে একজন বিপ্লবীকে সরিয়ে দেওয়ার এই ঘৃণ্য চক্রান্ত যদি সত্য হয় তবে এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি দেশের গণতন্ত্রের ওপর এক বিশাল আঘাত। মানুষ আজ বিচারের দাবিতে রাজপথে নামছে, কারণ হাদির রক্ত বৃথা যেতে দেওয়া যায় না। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর সকলেই সালাত নিজেও কায়েম করবেন এবং অপরকেও সালাত কায়েম করতে উৎসাহিত করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।